আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি হোমিও অনুশীলন আয়োজিত ৭১তম অনলাইন ক্লাসে। এই মুহূর্তে যারা আমার সঙ্গে ফেসবুক থেকে যুক্ত আছেন এবং গুগল মিটে আমার সঙ্গে যুক্ত আছেন, তাদের সকলকেই আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের হোমিও অনুশীলন আয়োজিত ৭১তম অনলাইন ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে শারীরিক আঘাতে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসঙ্গে। আলোচনায় আছেন ২৮ বছরের ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, সুদূর ভারত থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডাক্তার সুনির্মল বিশ্বাস স্যার, BHMS, কলকাতা বিশ্ববিদ্যালয়। তো স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এ পর্যায়ে আজকের এই শারীরিক আঘাতে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা প্রসঙ্গে ডাক্তার সুনির্মল বিশ্বাস স্যারকে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ডাক্তার সুনির্মল বিশ্বাস স্যার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সকলকে আমি সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং হোমিও অনুশীলন তে আগেও আমি একটা দুটো ক্লাস নিয়েছি এবং রেগুলার আমি আপনাদের কাছে এবার থেকে ক্লাস নেব। আপনাদের নানান রকম প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের মুশকিল আসার পর্বের নানান রকম আজকে যে টপিকস এর উপরে কোশ্চেন করবেন বা প্রতিদিনই আপনাদের নতুন কোনো কিছু কোশ্চেন করা থাকে আপনারা কোশ্চেন করবেন। আমি সবসময়ের জন্য অ্যাপ্লাইড বেস পড়াবো, অর্থাৎ হোমিওপ্যাথিকে থিওরিটিক্যাল নলেজের থেকে হোমিওপ্যাথিতে কিভাবে আমরা ব্যবহার করি সেই হিসাবে আমরা আলোচনাটা আমার মূলত থাকবে। তো আমি যে টপিকস এর উপর আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল ইনজুরি, হোমিওপ্যাথিক মেডিসিন, শারীরিক আঘাতে হোমিওপ্যাথিক ঔষধ। আমি মূলত 12টি ঔষধকে খুব স্পষ্ট রূপে বেছে নিয়েছি আলোচনা করার জন্য এবং বাকি আরো প্রায় 18টি মেডিসিন সম্পর্কে আলোচনা করা হবে শারীরিক আঘাতে হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে। মোট 30টা ওষুধ। তার মধ্যে আমি আপনাদেরকে আজকে মোটামুটি আমি 40 মিনিটের মধ্যে যতগুলো মেডিসিনকে ডিটেলস বলার চেষ্টা করব এবং সবসময়ের জন্য আমি কিন্তু সবসময়ের জন্য কেস ওরিয়েন্টেশন করে পড়াবো এবং আপনারা আমাকে প্রশ্ন করবেন। অ্যাটলিস্ট 20 মিনিট ধরে আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আমি দিতে থাকবো। আমরা পার্ট 1 এবং পার্ট 2 এই হিসাবে এই টপিকটাকে নিয়েছি, কারণ আমাদের প্রতিনিয়ত এই ওষুধগুলো খুবই কাজে লাগে। আমি প্রথমে ওষুধগুলোর মধ্যে মেন যে ওষুধ, সেই ওষুধ 12টা ওষুধের নাম আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম যে ওষুধ নাম্বার 1 সেটা হচ্ছে বেলিস পেরিনিস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর্নিকা মন্টেনা। নাম্বার 3 ক্যালেন্ডুলা। নাম্বার 4 রাস্ট্রক্স। নাম্বার 5 হাইপেরিকাম। নাম্বার 6 সিম্ফাইটাম। নাম্বার 7 কোনিয়াম ম্যাকুলেটাম। নাম্বার 8 লেডাম্পল। নাম্বার 9 হেমামেলিস। নাম্বার 10 স্টাফাইসেগেরিয়া। নাম্বার 11 এলিয়াম সিপা। নাম্বার 12 ক্যান্থারিস। এছাড়াও আমরা বহু মেডিসিন আমরা যেগুলো ব্যবহার করি শারীরিক আঘাতে সেই সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বলবো। প্রথম আমি শুরু করব যে বেলিস পেরিনিস। এই বেলিস পেরিনিসকে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আগে ইন্ডিকেশন গুলো বলবো এবং তারপরে আমি কেস ওরিয়েন্টেশন গুলো যেগুলো সারিয়েছি অদ্ভুত ধরনের রোগ সেগুলোর কথা বলবো। বেলিস পেরিনিসটা হচ্ছে মূলত আমরা মনে রাখবো এটা অটো ট্রমাটিজমের ঔষধ। ট্রমাটিজম পড়াচ্ছি আজকে, তার মধ্যে মেনলি হচ্ছে অটো ট্রমাটিজমের ঔষধ। গভীর কলাকোষের আঘাত এবং প্রথম হচ্ছে অটো ট্রমাটিজম, এইটা নিয়ে আমরা ভাববো, কিন্তু এটা গভীর ডিপ টিস্যু ইনজুরির একটা ভালো ওষুধ। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন ডায়াগনোসিস করে বহু মেডিসিনই তো আমাদের ক্ষেত্রে ডিপ ইনজুরিতে কাজে লাগে, কিন্তু সেটা আমাদের কম্পেয়ার করে পড়তে হবে, আমরা অবশ্যই বলবো। কিন্তু বেলিস পেরিনিস মানেই জানতে হবে যে অটো ট্রমাটিজমের ওষুধ এবং এটা ডিপ টিস্যু বা ইনজুরিতে আঘাত লাগা সেটার উপরে এটার কাজ থাকে। এবং সেই আঘাত লাগাটা কোথায় হতে পারে? পেলভিক রিজিয়ানে হতে পারে, কিন্তু
এর যে ক্যারেক্টার, পেনের ক্যারেক্টার, সেটা হচ্ছে সোর ব্রুস্ট ফিলিং। আমরা যদি এখন এর সাথে আর্নিকার সাথে, এর সঙ্গে যদি স্ট্রাফাইসেগেরিয়ার সাথে কম্পেয়ার করে পড়াই, তাহলে হয়তো একটা মেডিসিন পড়তেই আমাদের 40 মিনিট চলে যাবে। বাট আমি কম্পেয়ার করে পড়াচ্ছি না, আমি আগে কিনোট সিমটম গুলো পড়াচ্ছি, অর্থাৎ দ্য থিম অর এসেন্স গুলো পড়াচ্ছি, কেসগুলো ওরিয়েন্টেশন করাচ্ছি, আর আপনাদের পরে রেখে দিচ্ছি প্রশ্ন উত্তর পর্বে যে স্যার তাহলে বেলিস পেরিনিসের সাথে স্ট্রাফাইসেগেরিয়ার কি পার্থক্য, বেলিস পেরিনিসের সাথে আর্নিকার কি পার্থক্য, এগুলো আপনাদের প্রশ্নের জন্য ছেড়ে দিচ্ছি। তো এই বেলিস পেরিনিসটা সোর ব্রুস্ট ফিলিং এরকম ব্যথা একটা থাকবে। এটা অটোটমাটিজম, এটা ডিপ টিস্যুর উপরে কাজ করবে, এটা পেলভিক রিজিয়নের উপরে কাজ করবে, শুধু তাই নয়, পেলভিক রিজিয়নের উপরে কাজ করবে, থোরাক্সের উপরে কাজ করবে, এনি পার্ট অফ দা বডিতে কাজ করবে। আমি চাইবো আপনারা আমাকে প্রশ্ন করে, যে বক্তব্যের অর্ধেকটা সময় আপনাদেরকে প্রশ্ন রেখেছি, তাই আমি চাইবো যে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে বেলিস পেরিনিসের সাথে আর্নিকা, বেলিস পেরিনিসের সাথে স্ট্রাফাইসেগেরিয়া এবং অন্যান্য মেডিসিনের কি ডিফারেন্স থাকবে। তাহলে বেলিস পেরিনিস মানে হচ্ছে অটোটমাটিজম, বেলিস পেরিনিস মানে গভীর কলাকোষের আঘাত, বেলিস পেরিনিস মানে জায়গাটা হচ্ছে সোর ব্রুস্ট ফিলিং থাকবে, বেলিস পেরিনিস পেলভিক রিজিয়ন, চেস্ট এন্ড এনি পার্ট অফ দা বডি থাকতে পারে। বেলিস পেরিনিস হচ্ছে একটা ম্যাস্টারভেশনের একটা ভালো ঔষধ। বেলিস পেরিনিস হচ্ছে একটা মচকে যাওয়া বা স্প্রেনের একটা বা থেতলে যাওয়া একটা ভালো ঔষধ। বেলিস পেরিনিস একটা ভালো ঔষধ হচ্ছে ট্রমাটিক নিউরোসিসের। বেলিস পেরিনিসের একটা ভালো ওষুধ হচ্ছে যে জায়গাটা ব্রুস্ট অ্যান্ড সোরনেস অ্যান্ড টায়ার্ড ফট থ্রোবিং পেন, অর্থাৎ যে জায়গাটাতে দপদপানি ব্যথা, যে জায়গাটাতে একটা থেতলানো অনুভূতি, যে জায়গাটা একটা টায়ার্ড ফিল করার মতন অনুভূতি, এই জায়গাটা বেলিস পেরিনিস ভেরি গুড মেডিসিন। এবং বেলিস পেরিনিস ইজ এ ভেরি গুড মেডিসিন রেলওয়ে স্পাইন। এবং বয়স্ক মানুষ, বয়স্ক প্রসবকারী যারা একটু বয়স হয়েছে এবং তারা বাচ্চা প্রসব করেছেন, তাদের ক্ষেত্রে বেলিস পেরিনিস খুব ভালো ওষুধ। বেলিস পেরিনিস হচ্ছে একটা ভেনাস কনজেশনের ওষুধ, যে কনজেশনটা হয়েছে মেকানিক্যাল কজ থেকে। বেলিস পেরিনিসের সাথে আমরা তুলনা করতে পারি আর্নিকা, স্ট্রাফাইসেগেরিয়া, হেমামালিস, হাইপেরিকাম এবং কোনিয়াম। তাহলে বেলিস পেরিনিসের সাথে আমরা তুলনা করতে পারি আর্নিকা, স্ট্রাফাইসেগেরিয়া, হেমামালিস, হাইপেরিকাম, কোনিয়াম। বেলিস পেরিনিস হচ্ছে যে জায়গাটাতে সার্কুলেশনে স্ট্যাসিস এন্ড ফ্যাট, দ্য কিনোট ফাংশনাল ডিসঅর্ডার, দ্যাট ইজ দ্য স্ট্যাসিস এন্ড ফ্যাট, কোন একটা জায়গায় রক্ত চলাচল করছে না এবং জায়গাটা ফ্যাট হয়ে গেছে, সেই রকম জায়গাটাতে বেলিস পেরিনিস খুব ভালো ওষুধ। বেলিস পেরিনিস প্রেগন্যান্সিতে বিশেষভাবে ব্যবহার করা হয় যখন মায়েরা হাঁটতে চলতে ঠিক মতন পারে না এবং তাদের শরীরে বিভিন্ন ভেরিকোজ ভেনোসিটি দেখা যায়, এরকম ওমেনের ক্ষেত্রে ভেনাস স্ট্যাসিস যেখানে দেখা যায়, যে প্রেগন্যান্সি মায়েদের ক্ষেত্রে বেলিস পেরিনিস খুব ভালো ওষুধ। এবং বেলিস পেরিনিস আমরা ব্যবহার করব যে ডক্টর বার্নের সাহেবের মতে যারা বাগানে কাজ করেন, যারা লিচুর বাগানে, আমের বাগানে বা যে কোনো বাগানে কাজ করেন, তাদের নোয়িংলি অ্যান্ড আননোয়িংলি কোনো শরীরের সুপারফিশিয়াল রিজিয়ন, বিশেষ করে হার্ট রিজিয়নে, মাথাতে কোনো টিউমার হলে আমরা সেটাকে বেলিস পেরিনিস আমরা ব্যবহার করব। অর্থাৎ গার্ডেনারদের একটা ভালো ওষুধ হচ্ছে বেলিস পেরিনিস। এবং বেলিস পেরিনিস সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বার্নের সাহেবের অভিজ্ঞতা, বার্নের সাহেব এটাকে মাদার টিংচার ব্যবহার করতেন। আমি আমার ব্যক্তিগত জীবনে বেলিস পেরিনিস 36 ছাড়া কখনো ব্যবহার করিনি, 30 একটা ব্যবহার করেছিলাম, অসম্ভব পরিমাণে অ্যাগ্রাভেশন হয়েছিল। তারপর থেকে জীবনে কখনো আমি প্রথমে বেলিস পেরিনিস 6 এর উপরে ব্যবহার করিনি, পরে 6 দেওয়ার পরে অবস্থা বুঝে 30 দিয়েছি। এটা হচ্ছে বেলিস পেরিনিস সম্পর্কে বললাম। এবার বেলিস পেরিনিসের সম্পর্কে ভীষণ আনকমন কিছু কেসের কথা আপনাদেরকে বলবো।
যে স্পেশাল বাচ্চা যারা অটিজম বা যারা এডিএইচডি বাচ্চা, তারা দেখবেন যে সবসময়ের জন্য অটোটমাটিজম করার চেষ্টা করে। এটা দাঁত দিয়ে এই এই নিচের ঠোঁটে কামড়ায় এইভাবে, এই যে কামড়িয়ে কামড়িয়ে টিউমার তৈরি করে ফেলায়। ভেরি গুড মেডিসিন হচ্ছে বেলিসপেরিনিস, অটোটমাটিজম, বেসিক কনসেপশন অটোটমাটিজম। কোন একটা রিক্সাওয়ালা, আমি এগুলো সারিয়েছি, কোন একটা রিক্সাওয়ালা পয়সার অভাবে প্যাডেলটা সারতে পারছে না, বারবার প্যাডেলটা এইভাবে ঘুরে এসে তার হাঁটুতে লাগছে, ওই যে প্যাডেলটা ভেঙে গেছে সে ভাঙা অংশ বারবার লাগছে, প্রতিবার লাগছে। এরকম অটোটমাটিজম, হাঁটুর ব্যথা, কোনো মেডিসিনে সারছে না। বাট পাস হিস্ট্রিতে তার এই যে হিস্ট্রিটা নিয়ে দেখা গেল যে তোমার রিক্সা, তোমার এই হাঁটুর যে ব্যথা, তোমার কোনো আঘাত লাগতো? বলে হ্যাঁ স্যার, আমার বারবার আমার এই আঘাত ছুটে ছুটে লাগতো, তারপর থেকে এই টিউমারটা হয়েছে। অনলি বেলিসপেরিনিস 30 যথেষ্ট, 2 ডোজ। কারোর যদি দেখা যাচ্ছে যে এই একটু আগে বললাম ঠোঁটের নিচে কামড়িয়ে কামড়িয়ে অটিজম পেশেন্টরা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তাদের ঠোঁট কামড়ায় এবং সেখানে টিউমার তৈরি হয়, হার্ডি টিউমার লোয়ার লিপে, অনলি মেডিসিন বেলিসপেরিনিস 30, 2 ডোজ। কোন একটা সময়তে গাছের মধ্যে স্প্রে করতে উঠে অনেক উপরের ডাল থেকে পড়ে গিয়ে নিচের ডালে এরকম ভি শেপের ডালে পড়ে বুকে লাগে। বহু রকম এক্সরে করা, বহু অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার সত্ত্বেও তার বুকের ব্যথা কখনো সারেনি। অনলি বেলিসপেরিনিস ভুলবশত 30, 2 ডোজ দিয়েছিলাম। 3 দিন 3 রাত্রি অ্যাগ্রাভেশন হয়েছিল, তারপরে কমেছে। তারপর থেকে এরকম যখনই কোনো একটা ঘটনা ঘটে আমি তাকে 6 দিই, 4টে ডোজ দিই অবস্থা বুঝে, দিনে 2 বার করে। এবং পেশেন্টকে বলি যদি অ্যাগ্রাভেশন করে তাহলে 4টে নয় 2 ডোজ খেয়ে আমার সাথে ফোন করবেন। বেলিসপেরিনিস যে যখন নতুন দাম্পত্য, নতুন বিয়ে থাবা করেন যারা, তারা একটু ইন্টারকোর্সটা একটু বেশি করেন নতুন বিবাহিত দাম্পত্য জীবনে, তো দেখা যাচ্ছে যে অনেক বেশি, হয়তো 2 বার 3 বারও হয়ে যায় এক রাত্রিরে। সেক্ষেত্রে ডিপ যে সার্ভিক্সের জায়গাটাতে বারবার ধাক্কা লাগার জন্য অটোটমাটিজম, বেসিক কনসেপশন অটোটমাটিজম, সকালবেলায় উঠে এত ব্যথা, সোর ব্রুসড ফিলিং, দাঁড়াতে পারছে না, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, প্রচন্ড ব্যথা, সোর ব্রুসড ফিলিং, দাঁড়াতে পারছে না, অনলি বেলিসপেরিনিস 6, 2টি ডোজ। তারপর থেকে আর কোনো ওষুধ লাগেনি। একটা অটোটমাটিজম এই কনসেপশনটাকে নিয়ে আপনারা যখন দেখবেন যারা বিয়েতে মেহেন্দি করেন কিংবা বিউটি পার্লারে যান, তারা গরমের সময় একবার বাইরে থেকে ভিতরে ঢুকছে, একবার ভিতর থেকে বাইরে যাচ্ছে, এরকম জায়গায় যে অটোটমাটিজম, ঠান্ডা লাগার ফলে গলার ভয়েস থাকে না। বেলিসপেরিনিস 30, 2টি ডোজ 3 ঘন্টার বিনিময়ে দিলে 3 ঘন্টার মধ্যে তার গলার ভয়েস চলে আসবে এবং সে রীতিমতন সঠিকভাবে বিয়ে থাবা করতে পারবে, গলা ভয়েস থাকবে। ডক্টর এসপি দের নাম বাংলাদেশের সব মানুষেরা জানেন, ইন্ডিয়ার মানুষেরা জানেন। ডক্টর এসপি দে যখন মুম্বাইতে একটা ভাষণে গিয়েছিলেন, তখন সাউথ ইন্ডিয়া থেকে একজন বক্তা আসে, লেট হয়, তার বারবার সে খুব নার্ভাসনেস ছিল এবং বারবার সে টাইমটা মেনটেন করতে পারবে না। এই যে নার্ভাসনেস, যে বেলিসপেরিনিস ইজ এ ভেরি গুড মেডিসিন ফর নিউরোলজিক্যাল প্রবলেম, এই নার্ভাসনেস এবং তার যে কষ্টের প্রকাশটা বাইরে প্রকাশ করতে পারছে না, এবং এসি ঘরে তার কনফারেন্সটা হচ্ছিল, বাইরে থেকে যেই ভিতরে এসেছে, আসার পরে 5 মিনিটের পরে তাকে বলা হয়েছে যে তুমি লেটে এসেছো, তোমাকে আধা ঘন্টা পরে তোমাকে টাইম দেওয়া হবে। 5 মিনিটের মধ্যে ভিতরে আসার পরে তার গলার কোনো ভয়েস থাকে না। ডক্টর এসপি দের শরণাপন্ন করা হলো, তিনি বললেন শিগগিরই বেলিসপেরিনিস নিয়ে আসো। বেলিসপেরিনিস 30, 2 ডোজ দেওয়ার সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের মধ্যে তার ভয়েস চলে আসছে। এইগুলো হলো বেলিসপেরিনিসের কিছু স্যারদের কাছে অভিজ্ঞতা, কিছু নিজের জীবনের অভিজ্ঞতা এবং বেলিসপেরিনিস সম্পর্কে অনেক ধারণা। এবং আপনাদের কাছে বাকি রইল যে বেলিসপেরিনিসের সাথে আর্নিকার পার্থক্য কি, কম্পেয়ার করা, বেলিসপেরিনিসের সাথে স্টাফাইসেগেরিয়া, বেলিসপেরিনিসের সাথে হেমামালিস, বেলিসপেরিনিসের সাথে হাইপেরিকা, বেলিসপেরিনিসের সাথে কোনিয়ামের পার্থক্যটা কোথায়, এই মেডিসিন গুলো কম্পেয়ার অর্থাৎ ডিফারেন্স, সিমিলার এন্ড ডিসিমিলার, এগুলো আপনাদের প্রশ্নের মধ্যে রইল। নেক্সট মেডিসিন আর্নিকা। মেন কথা হলো, একটু আগেই যখন বেলিসপেরিনিস পড়াছিলাম তখন সোর লেম, সোর ছিল, সোর ব্রুসড ফিলিং, বাট আর্নিকা মানেই হচ্ছে জানবেন সোর লেম ব্রুসড ফিলিং অল ওভার দ্য বডি অন হুইচ হি লাইজ
feels very hardness. বেলি স্প্রে আর্নিকার মেন কথা হলো যে কোনো আঘাত লাগলেই আপনার চেম্বারে এসে আর্নিকা খেয়ে আসে, সঠিক করে। যে কোনো আঘাতের ক্ষেত্রে শারীরিক, আমি আজকে শারীরিক আঘাতের কথা পড়াচ্ছি, তাই মানসিক আঘাতের কথা আমি একদম নেব না, তো শারীরিক মুখে নেব না। তো শারীরিক আঘাতের যে কোনো আঘাতের ক্ষেত্রে আর্নিকা প্রথমে দিয়ে আসবেন, এবং রিপিটেড ডোজ দিলেও কোনো অসুবিধা নেই, 30 পাওয়ার দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু আর্নিকা যদি আর্নিকা হিসেবেই দিতে চান, তাহলে যে কথাটা আপনারা জানতে হবে সেটা হচ্ছে ম্যাজিক্যালি সারবে, সেটা হচ্ছে সোর লেম বুরুস, ওই লেম রাখতে হবে, লেম কথাটা একটু আগেই যখন পড়ালাম তখন সোর বুরুস ফিলিং পড়ালাম, বেলি স্প্রিং বা আর্নিকা সোর লেম বুরুস ফিলিং অল ওভার দ্য বডি অন হুইচ হি অ্যাজ ইফ বিটেন। তার একটা খঞ্জন, তার একটা টাটানো অনুভূতি, তার খঞ্জন অনুভূতি, তার একটা থ্যাতলানো অনুভূতি সারা শরীরে, যেন শরীরটাকে কে যেন মেরেছে, পিটিয়েছে, এবং যার উপরে সে ঘুমাচ্ছে সেই জিনিসটা শক্ত মনে হচ্ছে। যদি স্পঞ্জের গদির পরে সই, যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো আঘাতের ক্ষেত্রে, এখানে যেহেতু আঘাত লেখা আছে সেখানে আঘাতের ওষুধ পড়াচ্ছি, সেখানে মনে করবে যে এটা শক্ত অনুভব করবে। এবং সেই এত ব্রেনে আঘাত লাগার পরে যখন আনকনসিয়াস হয়ে যায় এবং যখন সে প্রস্রাব পায়খানা করে ফেলায় বিছানাতে, তখনও যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেমন আছো, বলবে আমি ভালো আছি। তার কারণ সে মেন্টালি হাইপার সেন্সিটিভিটি থাকে, তাই কেউ তাকে নাড়াচাড়া করবে এটা সে সহ্য করতে পারে না। বাট বেলিসপেরিনিস শক্তভাবে টাইট কোন সরু ফিতে দিয়ে, বা খুব মোটা জায়গাটা না, শক্ত ফিতে সরু জায়গা দিয়ে টাইট ফিটিং করে বেঁধে রাখলে ভালো থাকে। আপনাদের প্রশ্ন হলো স্যার তাহলে বেলেডোনার সাথে পার্থক্য কি? এটা আপনাদের প্রশ্ন, আমি কম্পারেটিভ পড়াবো না, আপনাদের পরে ছেড়ে দিলাম যে আর্নিকার সাথে বেলেডোনার তাহলে পার্থক্য কি। ভালোভাবে খুব সুন্দরভাবে আজকে ভাষণগুলো শুনবেন এবং প্রশ্নগুলো করার জন্য আমি ধন্যবাদ দেবো তাদেরকে। এবার বেলিসপেরিনিসের ক্ষেত্রে যে ব্রেনের যে আঘাতের তিনটে জায়গা আছে, কনফিউশন এন্ড ল্যাসাইরেশন। যখন কোনো একটা বাচ্চা আপনার চেম্বারে এসে বা আপনার কাছে ওষুধ কিনতে আসবে, আর্নিকা বলবে, বা যখন চিকিৎসা করতে আসবে, যখন দেখবেন সে বমি করেনি, কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়নি, তখন সেটা হচ্ছে কনফিউশন। তারপরে যখন ব্রেনে ঝাঁকি লাগে তাকে বলা হয় কনফিউশন, কনকাশন। এন্ড যখন ফেটে ফুটে যায়, সাব ব্রেনের তিনটে লেয়ার আছে, যে পিএডি হিসাবে আমরা ব্যবহার করি, পায়ামিটার, পিতে পায়ামিটার, আমরা দূর কাছের থেকে দূরে, পিএডি পায়ামিটার, অ্যারাকোমিটার এন্ড ড্রামিটার। মেইনলি মাঝখানে যে থাকে সাব ড্রামিটাল জায়গাটার স্পেসটা বেশি থাকে, এখানে আঘাত লাগার পরে ব্রেনে রক্ত জমে এবং পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায় এবং সেখানে হিমাটোমা হয়ে বাইরেও বেরিয়ে আসতে পারে। কিন্তু দেখা যায় যে আর্নিকার যে জায়গাটা হচ্ছে প্রথম স্টেজটা, অর্থাৎ কনফিউশন, হাইপেরিকামের, যদিও আপনারা প্রশ্ন করবেন না বলে আমি জানি, তাই হাইপেরিকামের জায়গা হচ্ছে কনকাশন, আর আর্নিকার জায়গা হচ্ছে যে ল্যাসারেশন, ওটা আর্নিকার সব জায়গায়। আর্নিকার ক্ষমতা হচ্ছে যে এক্সট্রাভেসেশন, অর্থাৎ শিরা থেকে যে রক্তটা বেরিয়ে আসছে সেই রক্তটাকে অ্যাবজর্ব করে নেওয়া, এটা হচ্ছে কিন্তু আর্নিকার জায়গা, শিরা থেকে, মোটা শিরা। বাট এখানে আপনি জানি আপনারা প্রশ্ন করবেন না, তাও আমি বলে দিচ্ছি যে হেমামালিসের সাথে পার্থক্য, দ্রুম করে ঘুষি মেরেছে মারামারি করে এই চোখের পাশে, দেখবেন যে কালো হওয়া, কালো কালশিটে পড়ে যাচ্ছে, এটা আর্নিকা। বাট যখন কালশিটে পড়ছে না, জায়গাটা গরুর মাংসের মতন বা গোলাপি রাপট ধারণ করে রেখেছে 10-15 দিনে অবস্থাতে, ইট ইজ এ হেমামালিস। অর্থাৎ ক্যাপিলারি ইনজুরি, হেমামালিস ভেরি গুড মেডিসিন, এটা যে থিম এসেন্স। তাহলে আর্নিকার ক্ষেত্রে আমরা যেটুকখানি বললাম, এছাড়াও আর নতুন করে কিছু আমরা বলার চেষ্টা করব। সেটা হলো যে আর্নিকা যে কোনো রকমের আঘাতের ফল হিসাবে, বার্নের আমাদের ন্যাস সাহেব বলছেন যে বহুদিন আগে, 20 বছর আগে পেটেতে ঘোড়ায় উঠতে গিয়ে লাথি মেরেছিল, কিছুতেই তার গ্যাস্ট্রাইটিস ছাড়ছে না, তো কিছুতেই কোনো মেডিসিনেই গ্যাস্ট্রাইটিস ছাড়ছে না, আঘাত লেগেছিল পেটে। তাকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা আপনার অতীতের কোনো ঘটনা আছে? বলে হ্যাঁ, 20 বছর আগে আমি ঘোড়ায় উঠতে গিয়ে, তখনকার দিনে ঘোড়াতে করে বেড়াতো ওরা, পেটে লাথি মেরেছিল। অনলি আর্নিকা উনি 1 পটেন্সি 4টি ডোজ দিয়েছিলেন। তাহলে বহুদিন আগে কোনো আঘাত লাগার হিস্ট্রি যদি থাকে, সেখানে কোনো মেডিসিন যদি ঠিক মতন কাজ না করে, সেখানে আর্নিকার কথা ভাবতেই পারবেন। আমি কিন্তু মেন্টাল জায়গাটা পড়াচ্ছি না, আমি কিন্তু ফিজিক্যাল জায়গাটা পড়াচ্ছি।
যে আর্নিকার ক্ষেত্রে ফিজিক্যাল জায়গাটা আমরা পড়াচ্ছি। তাহলে এক বাক্যে বলতে পারি আর্নিকা সব ইনজুরিতেই কাজ করে, প্রথম অবস্থাতে এবং শেষ অবস্থাতে নয়। তাহলে আর্নিকা কোন কোন ইনজুরিতে কাজ করে? আর্নিকা কনসিল ইনজুরিতে কাজ করে, আর্নিকা শক ইনজুরিতে কাজ করে, আর্নিকা জারিং। কেউ বলবে যে আপনি জানেন যে আমরা যখন বেড়াতে যাই তখন কেউ বাসে, ট্রেনে, প্লেনে নানান ভাবে যায়, সেখানে আমাদের কার সিকনেসের একটি ভেরি গুড মেডিসিন আর্নিকা। আর বাকিটা আপনাদের প্রশ্ন করা হলো যে স্যার সেখানে এই মেডিসিনটা কি কি কম্পারেটিভ থাকবে। বাট আমি বলছি আর্নিকা যখন দেখবেন যে জার্নি করতে গিয়ে যে প্রচন্ড রকমের ব্যথা হয়েছে গা হাত পায়ে এবং সোর লেম ব্রুসড ফিলিং as if beaten on which he lies feels a very hardness, এই কথাটা না থাকলে আর্নিকা হবে না। তা আর্নিকা কোন কোন ইনজুরি পরে কাজ করে? কনসিল ইনজুরি, শক ইনজুরি, জার্কিং ইনজুরি, লেবার ইনজুরি, ওভার এক্সেশন, স্প্রেন, স্ট্রেন, ফল, ব্রুসড, কনকাশন, কনটিউশন, মেকানিক্যাল ইনজুরি, স্টিং অফ বি অ্যান্ড পাস। এমনকি যদি কোনো মৌমাছি কামড়ায়, মৌমাছি স্টিং করে, তাহলে সেক্ষেত্রেও আমরা এপিস মেলিফিকাস কথা ভাবি। বাট আপনাদের প্রশ্ন থাকলো যে কোনো একটা স্টিং করলে স্যার সেখানে তিনটি মেডিসিন কাজ করে, একটা হচ্ছে আর্নিকা, একটা হচ্ছে লেডাম, আর একটা হচ্ছে এপিস। আপনাদের প্রশ্ন থাকলো যে স্যার এই তিনটি মেডিসিনের মধ্যে পার্থক্য কি করে করব? কোনো মৌমাছি কিংবা বোলতা কামড়ালে আর্নিকা ইজ এ ভেরি গুড মেডিসিন। এছাড়াও আর যে দুটো মেডিসিন বিশেষভাবে কাজ করে সেটার নাম হলো লেডাম এন্ড এপিস। আপনাদের প্রশ্ন হলো যে এইগুলো আমরা আলাদা করব কিভাবে, এগুলো আপনাদের প্রশ্ন পড়ে থাকছে। তাহলে আর্নিকা হচ্ছে যে টাচে তার অ্যাগ্রাভেশন, এটা হচ্ছে তার মানসিক কষ্ট। স্লাইড টাচে অ্যাগ্রাভেশন আর ডিপ প্রেসারে রিলিফ। আমরা অনেক সময় চায়নার সাথে আর্নিকাকে ডিফারেন্সিয়েশন করি। চায়না হচ্ছে স্লাইড প্রেসারে তার অ্যাগ্রাভেশন, ডিপ প্রেসারে তার রিলিফ। আর্নিকারও আমরা যে টাচের ক্ষেত্রে এরকম আর্নিকারও সিমটম আছে। প্রশ্ন হলো স্যার তাহলে আর্নিকার সঙ্গে চায়নার কি করে পার্থক্য করব টমার ক্ষেত্রে? আপনাদের প্রশ্ন এগুলো আমার প্রশ্ন নয়। আর্নিকা ন্যাচারালি মোশনে অ্যাগ্রাভেশন, ব্রায়োনিয়ার মতন সিমটম প্রডিউস করে। বাট কোন ক্ষেত্রে ব্রায়োনিয়ার আর্নিকা, টমার ক্ষেত্রে কোনটা স্যার আমরা দেব, সেটা আপনাদের প্রশ্ন। কারণ এগুলোকে কম্পেয়ার করে পড়তে গেলে আমাকে এক একটা মেডিসিনই 40 মিনিট সময় দিতে হবে। এবার যে আর্নিকা যে সবসময়ের জন্য আর্নিকার কোনো আঘাত লেগেছে, মস্তিষ্কে আঘাত লেগেছে, এভরিথিং করেছে, পেশেন্ট সবসময় মাথাটা নিচের দিকে ঝুলিয়ে রাখতে চায়। লাইক মানে লাইনটা কেমন থাকতে চায়? হেড লো, লাইক ভিরেট্রাম ভিরিডি। অ্যান্ড অলওয়েজ আর্নিকা আউট স্ট্রেচিং করে থাকতে চায়, হাত পা গুলো ছড়িয়ে থাকতে চায়। বাট সেখানে আরেকটা মেডিসিন আছে, সেটা সরিনাম। আপনাদের প্রশ্ন থাকলো যে স্যার আউট স্টিচিং করে থাকতে ভালোবাসে আর্নিকা, সরিনামও তো থাকে, তাহলে এইটার মধ্যে আমরা পার্থক্য কি করে করব? স্যার মাথা আর্নিকার ক্ষেত্রে মাথা নিচু করে শুয়ে থাকতে ভালোবাসে, তো ভিরেট্রাম ভিরিডিও শুয়ে থাকে। স্যার দুটো মেডিসিনের মধ্যে আমরা কি করে পার্থক্য? এটা আপনাদের প্রশ্ন, এগুলো আমি করব না। তো আমরা আর্নিকার সাথে তাহলে তুলনা করতে পারি কার সাথে? আর্নিকার সঙ্গে তুলনা করতে পারি হাইপেরিকাম, আর্নিকার সঙ্গে তুলনা করতে পারি রাস্টক্সের, আর্নিকার সঙ্গে তুলনা করতে পারি অনলি সালফারের। আর্নিকার সাথে সালফারের আমরা তুলনা করতে পারি কম্পিয়ার। কম্পিয়ার মানে হচ্ছে সিমিলার এন্ড ডিসিমিলার। অ্যাকোনাইটের সাথে আমরা আর্নিকা তুলনা করতে পারি। এবং আমরা যেখানে অ্যাপোপ্লেক্সি অর্থাৎ যেখানে সিভিএ, সেখানেও আমরা আর্নিকা ব্যবহার করি, বাট সেখানে অনেক হাই পোটেন্সি আমরা ব্যবহার করার চেষ্টা করি। এবং যে ক্ষেত্রে আমরা প্যারালাইসিস হয়ে গেছে সিভি এর পরে, সেখানেও আমরা আর্নিকা হাই পোটেন্সি দিয়ে তারপরে আমরা অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি যেটা থাকে সেই হিসাবে কস্টিকাম, সেক্ষেত্রে আমরা থুজা ব্যবহার করতে পারি। এবং যে কোনো অঙ্গ যদি অনেক বেশি স্ট্রেন করেন, আর্নিকা ইজ এ ভেরি গুড মেডিসিন। বাচ্চারা একটা ব্যথা আছে তার নাম গ্রোয়িং পেন বলে, ইট ইজ নট এ প্যাথোলজি, বাট যখন বাচ্চারা এই পিউবার্টি আসার
অনেক আগে, মানে বাচ্চা থেকে, শিশু থেকে, এই 6 থেকে, ছেলেদের ক্ষেত্রে 6 থেকে 14 বছরের মধ্যে, মেয়েদের ক্ষেত্রে আর একটু আগেই 11 বছর পর্যন্ত তাদের প্রচুর পরিমাণে হাঁটু কামড়ায়, পা কামড়ায়। ইট ইস এ গ্রোয়িং পেন বলে। ইট ইস এ ক্ষেত্রেও আর্নিকা ভেরি গুড মেডিসিন, যদি সেক্ষেত্রে ফিতে দিয়ে বাঁধলে রিলিফ হয়। এবং আর্নিকার পরে আমরা সেখানে স্পেসিফিক্যালি ক্যালকেরিয়া ফস ব্যবহার করি। এবং আর্নিকার ক্ষেত্রে আমরা আর্নিকার সাথে আমরা বেলি স্পেরিনিসেরও কম্পেয়ার করতে পারি, কিন্তু কোথায় সেটা আপনাদের প্রশ্ন থাকবে, সেটা আমার প্রশ্ন নয়। প্রশ্ন করলে উত্তর দেবো, নচেত আমি উত্তর দেব না। আর্নিকার সাথে আমরা সেপটিক কন্ডিশন যেখানে তৈরি হয় সেখানেও আর্নিকার সাথে আমরা ব্যবহার করি, এবং যেখানে পাস ফর্মেশন করে যাচ্ছে সেখানেও আর্নিকা বিশেষভাবে কাজ করে। আর্নিকা মেনিনজাইটিসের ক্ষেত্রেও আমরা আর্নিকা কাজ করি, কিন্তু স্যার মেনিনজাইটিসের ক্ষেত্রে আর্নিকা দেওয়ার সময় কি ধরনের সিমটম প্রডিউস করে সেটা আপনাদের বক্তব্য। কনজাংটিভাল হেমারেজ, এখানেও আমরা আর্নিকা ব্যবহার করি। স্যার এখানে তো আমরা দেখেছি যে কনজাংটিভাল হেমারেজের ক্ষেত্রে বা রেটিনাল হেমারেজের ক্ষেত্রে যেখানে কোনো না কোনো কারণের জন্য রেটিনাল হেমারেজ হয়েছে, সেখানে আর্নিকা, লেডাম এবং নাক্স ভূমিকাকে ব্যবহার করি। বাট জায়গাগুলো কোথায়, আমি ডিফারেন্সিয়েশনটা আপনাদের করে ছেড়ে দিচ্ছি, যে আপনাদের প্রশ্ন করতে হবে তবেই আমি উত্তর দেব। এবং আর্নিকার ক্ষেত্রে যে সোর লেগ ব্রুস ফিলিং অ্যাজ ই বিটেন, এবং সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে পেলভিক রিজিয়ানেও কোনো লাথি মেরেছে কেউ, কোনো মাতাল তার বউকে লাথি মেরেছে, গর্ভবতী মা, সেক্ষেত্রেও আমরা আর্নিকা ব্যবহার করি। বাট যদি আর্নিকার সাথে পড়ে যাওয়ার ক্ষেত্রে আর একটা মেডিসিনের বিশেষ সম্পর্ক আছে, সেটা হচ্ছে হাইপেরিকা। আর্নিকাও ব্যবহার করি, বাট আর্নিকা দিয়ে কমপ্লিট না হলেও হাইপেরিকা, কক্সিকোডাইনিয়া বলা হয়। অর্থাৎ মেরুদণ্ডের শেষ হাড় যেখানে গিয়ে শেষ হয়েছে, সেখানে মোট আমরা যে মেডিসিন গুলো ব্যবহার করি, 3টি মেডিসিন আমরা বিশেষভাবে ব্যবহার করি: আর্নিকা, সাইলেশিয়া, রাস্টক্স। বাট স্যার 3টের ক্ষেত্রে কোনটা কার ক্ষেত্রে দেব, এই সম্পর্কটা কোথায়, এটা আপনাদের প্রশ্ন। রিটেনশন অর ইনকন্টিনেন্স অফ ইউরিনেশন আফটার লেবার, বাচ্চা প্রসব করার পরে মায়েদের আর প্রস্রাব বেরোতে চাচ্ছে না, এখানে 3টে মেডিসিন বিশেষভাবে কাজ করে। একটা হচ্ছে আর্নিকা, একটা ওপিয়াম, আর একটা হাইওসিমাস। স্যার কোথায় কোন মেডিসিনটা দেব, এটা আপনাদের ব্যাপার। আতুর ঘরের ভিতরে, গ্রামের দিকে এখনো চলে, যেখানে আতুর ঘরের ভিতরে বাচ্চা প্রসব করানোর পরে মায়েদের এপিসিওটমি দেওয়া হয় না, তারপরে ছিঁড়ে ভুড়ে যায় জনির দ্বারগুলো, সেক্ষেত্রে তার গরম সেক দেওয়া হয়, কাঠের সেক দেওয়া হয়, জানা দরজা বন্ধ করে শীতকালে। সেক্ষেত্রে যে কাঠের ধোঁয়া লাগার জন্য তার যে শ্বাসকষ্ট, আর্নিকা ইজ এ ভেরি গুড মেডিসিন। সেখানে আরেকটি মেডিসিন আছে আর্নিকার সাথে, সেটা হচ্ছে, আরো 2টি মেডিসিন আছে, আর্নিকা, অ্যামনকার এবং বভিস্টা। তাহলে এইটার মধ্যে কোন মেডিসিনটা কখন দেবো স্যার, এটার যদি প্রশ্ন করেন তখনই উত্তর পাবেন। এবার দেখা যাচ্ছে যে অ্যালকোহল, নানান রকমের অ্যালকোহল গ্রহণ করার জন্য নানান রকমের কমপ্লিকেশন যদি হয়, এগুলো কিন্তু শারীরিক আঘাত, তাহলেও সেক্ষেত্রে আর্নিকা ব্যবহার করা হয়। বাট কোথায় সেটার জন্য প্রশ্ন করলে তবেই উত্তর দেব। এই হচ্ছে আমার 2টো মেডিসিন, এখনো আমার শেষ হয়নি আর্নিকা নিয়ে। এবং আর্নিকা নিয়ে বলার শেষ অন্ত নেই। আর্নিকা গর্ভবতী স্ত্রীলোকের পেটে আঘাত লাগার পরে রক্তস্রাব তৈরি হয়েছে, সেখানে বিশেষভাবে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে, সেক্ষেত্রে আর্নিকা, হাইওসিমাস এবং ওপিয়াম বিশেষভাবে প্রয়োজন। বাট এই 3টে মেডিসিনের মধ্যে কম্পেয়ার কি করে করবো স্যার? প্রসবের পরের ব্যথা, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আর্নিকা ব্যবহার করা হয়, আবার হাইপেরিকামও ব্যবহার করা হয়। কখন কোনটা ব্যবহার করবো স্যার? প্রসবের সময় অতিরিক্ত রক্তস্রাব হয়ে গেছে, সেক্ষেত্রে যে মেডিসিন গুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে আর্নিকা, ইপিকাক এবং হেমামালিস, স্যাবাইনা এবং সিক্লিকর। প্রসবের সময় অতিরিক্ত রক্তস্রাব হচ্ছে, এক্ষেত্রে যে মেডিসিন গুলো বিশেষভাবে লাগে, আর্নিকা, ইপিকাক, হেমামালিস, স্যাবাইনা, সিক্লিকর, এর মধ্যে কোন মেডিসিনটা আমরা ব্যবহার করব কোন সময় স্যার? প্রসবের পরে ফুল পড়ছে না, আমরা বিশেষভাবে আর্নিকা এবং ক্যান্থারিস ব্যবহার করি। স্যার 2টো মেডিসিন তো একসঙ্গে দিতে পারবো না। আই এম এ ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, আই নেভার অ্যাপ্লাই 2 মেডিসিন অ্যাট এ টাইম। সিমিলিয়া, সিমিলিবাস, কিউরেন্টো,
সিমি, মিনি, মনো। সিমিলার মেডিসিন, মিনিমাম ডোজ এন্ড সিঙ্গেল মেডিসিন অ্যাপ্লিকেশন করে আসছি 28টা বছর ধরে। কখনো দুটো মেডিসিন কখনো অ্যাপ্লাই করিনি। কিন্তু এবেলা ওবেলা ওষুধ পাল্টানো হতে পারে, সেটা আমরা অন্য ক্লাসে আপনাদেরকে বলবো, যখন ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করা হবে তখন। আমরা হাড় ভেঙে গেছে, হাড় ভেঙে যাওয়ার পরে হাড় জুড়ছে না, সেক্ষেত্রেও আর্নিকা, ক্যালেন্ডুলা, সিমফাইটান ভেরি গুড মেডিসিন। বাট স্যার, এই তিনটে মেডিসিনের কোন মেডিসিনটা কখন দেব যে হাড় ভেঙে যাওয়ার পরে পুজ হচ্ছে? আপনাদের প্রশ্ন। নৌকা বা গাড়িতে চললে বমি হয়, নৌকা বা গাড়িতে চললে, জলযানে চললে বমি হয়। বিশেষভাবে আমরা যে মেডিসিন গুলো ব্যবহার করি সেটা হচ্ছে পেট্রোলিয়াম ট্যাবিকাম, বাট আর্নিকা ইজ এ ভেরি গুড মেডিসিন, and Cocculus and Nux mosqueta। নৌকা বা গাড়িতে চললে বমি হয় যে মেডিসিন গুলো আছে আর্নিকা, ককুলাস, নাক্স মস্কেটা, পেট্রোলিয়াম ট্যাবিকাম। বাট স্যার, কোনটা কখন ব্যবহার করব এবং পেট্রোলিয়াম এবং ট্যাবিকামের মধ্যে পার্থক্য করব জলযানে কিভাবে স্যার, এটা আপনাদের প্রশ্ন থাকবে। আমরা যে সকালবেলায় ঘুম থেকে উঠে মাথা ঘুরছে এবং বমি বমি লাগছে, সকালে ঘুম থেকে ওঠার পরে মাথা ঘুরছে, বমি লাগছে এবং চোখ বন্ধ করে থাকছে এরকম, এবং মাথাটা ঘুরছে, এরকম জায়গাতে আমরা ককুলাস ইন্ডিকা, আর্নিকা, কোকা, অ্যাসিড নাইট্রিক, নাক্স ভূমিকা ব্যবহার করি। 4টি মেডিসিন অব্যর্থ ওষুধ। একটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে কারণ বমি বমি ভাব লাগছে, মাথা ঘুরছে, চোখ বন্ধ করে রয়েছে এবং প্রেসার মাপলে প্রেসারটা ঠিক আছে, এক্ষেত্রে আমরা যে মেডিসিন গুলো ব্যবহার করি এটা শারীরিক আঘাতের মেডিসিন, সেটা হচ্ছে ককুলাস ইন্ডিকা, অ্যাসিড নাইট্রিক, নাক্স ভূমিকা, আর্নিকা এবং কোকা। আমরা এবং সঙ্গে সঙ্গে ককুলাস ইন্ডিকাস, এই 4-5টি মেডিসিন ম্যাজিকের মতন আধা ঘন্টার মধ্যে আপনাকে সুস্থ করে দেবে। কিন্তু তাদের ইন্ডিকেশন কি স্যার? কোনো একটা মানুষ যদি হতভম্ব হয়ে যায় এবং কোনো উত্তর দিতে পারছে না, কেমন যেন হতভম্ব, কোন একটা ঘটনা ঘটার পরে সে মানুষটা হতভম্ব হয়ে গেছে, উত্তর দিচ্ছে না, তারপরে সে আচ্ছন্ন ভাব হয়ে জ্বরে আচ্ছন্ন হয়ে গেছে এবং দেখা যাচ্ছে তার মেনিনজাইটিস এর মতন সিমটম প্রডিউস করছে, আর্নিকা ইজ এ ভেরি গুড মেডিসিন। আমরা এতক্ষণ ধরে আর্নিকা নিয়ে নানান রকমের কথাবার্তা বললাম। সালফিউরিক অ্যাসিড ইজ এ ভেরি গুড মেডিসিন। আর্নিকা যখন কাজ করে না তখন আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। বাট কোন ক্ষেত্রে আর্নিকা কাজ না করলে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি স্যার? প্রশ্ন করলে উত্তর পাবেন, এছাড়া উত্তর পাবেন না। আমরা দেখা যাচ্ছে যে যখন কোনো একটা কুকুরে কামড়িয়েছে বা র্যাবিস তার আক্রান্ত, সেক্ষেত্রেও আমরা আর্নিকা ফার্স্ট স্টেপে ব্যবহার করি। কখন স্যার? এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে থাকলো, প্রশ্ন করলে উত্তর পাবেন, নচেত পাবেন না। এগুলো বলতে গেলে আমাকে সময় পার করে চলে যেতে হবে। পার্ট 2 করলে হবে না স্যার, পার্ট 10 করতে হবে। ক্যালেন্ডুলা, থার্ড মেডিসিন হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা মানেই জানতে হবে যে ল্যাসারেটেড ইনজুরি, বিদীর্ণ বা ছিন্নকারী আঘাত। ক্যালেন্ডুলা মনে রাখতে হবে যে ইট ইজ এ ল্যাসারেটেড ইনজুরি, বিদীর্ণকারী বা ছিন্নকারী আঘাত, মানে যেখানে ছিঁড়ে গেছে, কোনো কারণে ছিঁড়ে গেছে, ঘষটিয়ে ছিল বা কোনো কিছু টেনে ছিল বা কোনো একটা জায়গায় তার কাটা লেগেছিল, এরকম যে ল্যাসারেটেড ইনজুরি, সেক্ষেত্রে ক্যালেন্ডুলা ভীষণ ভালো ওষুধ। এবং ক্যালেন্ডুলা একটা গ্রেট হোমিওপ্যাথিক অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করে। সেখানে আমরা মাদার টিনচার বা 1x পোটেন্সি ব্যবহার করি বিশেষ করে, এবং ক্যালেন্ডুলার ক্ষেত্রে 30 আমরা ব্যবহার করি। ক্যালেন্ডুলা ইজ এ ভেরি গুড মেডিসিন ফর প্রি ক্যান্সারিয়াস স্টেজ। এটা অ্যালেন্সের বইতে পাবেন সম্ভবত। ক্যালেন্ডুলা একটা প্রি ক্যান্সারিয়াস স্টেজ, যেখানে দেখতে পাচ্ছেন প্রলিফারেশন হয়েই যাচ্ছে, সারছে না, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডুলা হাইপেরিকাম দিয়েও সারছে না কোনো আঙুলের মাথা ইত্যাদি জায়গায়, সেখানে প্রি ক্যান্সারিয়াস স্টেজের মতন প্রলিফারেশন দিচ্ছে। ক্যালেন্ডুলা ইজ এ ভেরি গুড মেডিসিন। ক্যালেন্ডুলা আমি আগেই বললাম যে একটা অ্যান্টিসেপটিক। ক্যালেন্ডুলা তার সেল ডিভিশন অর্থাৎ মাইটোটিক সেল ডিভিশনকে প্রলুব্ধ করে
রিমডেলিং করে, অর্থাৎ আমরা যখন দুটো কাজই করে, একটা হচ্ছে ক্যালসিফিকেশন করার জন্য কেলাস ফরমেশন, আর একটা হচ্ছে মডুলেশন করার জন্য সেলে ডিভিশন। দুটোই ক্যালেন্ডুলার ক্ষমতা আছে। এবং ক্যালেন্ডুলার আমরা বিশেষভাবে যেখানে হিমোস্ট্যাসিস ইন টিথ, দাঁতের মধ্যে হিমোস্ট্যাসিস, রক্ত চলাচল করছে না, এবং হিমোস্ট্যাসের টিথ এক্সট্রাকশন, দেখা যাচ্ছে যে আপনি দাঁত তুলেছেন, দাঁত তোলার পরে সেখান থেকে আর রক্ত বন্ধ হচ্ছে না। এখানে যে মেডিসিন গুলো কাজ করে, 4টি মেডিসিন কাজ করে। একটা হচ্ছে আর্নিকা, বভিস্টা, হেমামালিস এবং ফসফরাস। স্যার এই 4টি মেডিসিনের কোন মেডিসিনটা কোন দাঁত তোলার ক্ষেত্রে আমি দেব? এই 4টি প্রশ্ন করলে উত্তর পাবেন, এবং তাও আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। এর ক্ষেত্রে যেখানে দেখবেন ক্লিন কাট ইনজুরি, আর্নিকা কোন একটা জায়গায় আঘাত লাগার পরে রক্ত বন্ধ হচ্ছে না, সেখানে ক্লিন কাট ইনজুরি অথবা অ্যাম্পুটেশন অথবা সার্জিক্যাল অপারেশন অথবা ল্যাসারেটেড উন্ড অথবা ডিউরিং লেবার স্পেশালি এপিসেডমি দেওয়া হয়েছে, মায়েদের দাঁড় ছোট, জনির দাঁড়, প্রথম বাচ্চা হয়েছে, সেখানে এপিসেডমি অপারেশন করতে হয় দাঁড় কাটার জন্য। এরকম জায়গায় দাঁত তোলার ক্ষেত্রে এবং ফ্র্যাকচারের ক্ষেত্রে আর্নিকা, এই ক্যালেন্ডুলা ভীষণ ভাবে কাজ করে। তাহলে ক্যালেন্ডুলাটা আমরা দেখতে পাচ্ছি দাঁত তোলার পরে আমরা আর্নিকা, বভিস্টা, হেমামালিস, ফসফরাস এবং ক্যালেন্ডুলাকেও ব্যবহার করি, যথেষ্ট ব্যবহার করি। ক্যালেন্ডুলার হাড় জোড়ানোর ক্ষমতা আছে। কখন সেটা? হাড় জোড়ার মেডিসিন তো আমরা সিম্পাইটাম জানি, বাট কখন সেটা, কখন কোন সিমটমটা প্রডিউস করবে, যার জন্য আপনাকে সিম্পাইটাম দিতে হবে। আমি কম্পেয়ার করে পড়াচ্ছি না, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। যখন দেখছেন যে কোন একটা জায়গায় হাড় ভেঙেছে, সিম্পাইটামের ক্ষেত্রে আমি পরেই পড়াচ্ছি, তো সিম্পাইটাম হাড় ভেঙে গেছে কিন্তু হাড় এক্সরে করা হয়েছে, কিন্তু এক্সরে করে তার কিছু ধরা পড়ছে না, তাহলে উপরের দিকে সিমেন্টের মতন দেওয়ালগুলোকে পালিশ করা হয়েছে, ক্যালসিফিকেশন, বাট ভিতর দিকে ফাটা আছে। সেই জায়গাটাতে হাঁটার সময় পেশেন্ট বুঝতে পারবে দুটো হাড়ের সাথে হাড়ের যদি কোনো সংযোগ হয়, তখন যে একটা রাবিং সেন্সেশন হয়, এই যে রাবিং, এই যে এরকম কুরকুরে একটা সাউন্ড যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো সময়ের জন্য সিম্পাইটাম হবে না, হবে না, হবে না। তাহলে আর্নিক, এই ক্যালেন্ডুলাও তো একটা বিরাট ভালো মেডিসিন। যখন হাড় জুড়ছে না, তাহলে সেটা কোন সময়টাতে? এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে পড়তে হবে, বা নেক্সট যখন আবার ফিরতি পথে কোনোদিন পড়াবো, তখন আমি কম্পেয়ার করে পড়াবো। এবার আমরা দেখি যে ক্যালেন্ডুলা, এই যে ক্যালেন্ডুলাটার আর কি ক্ষমতা আছে। কোন একটা মানুষ রক্ত ব্লিডিং হয়েছে, আঘাত লেগেছে, আঘাত লাগার পরে প্রচন্ড এক্সস্টেড হয়ে পড়েছে, বল নেই গায়ে, মাথা ঘুরছে, একদম নিস্তব্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা যে মেডিসিন গুলোর কথা ভাবি সেটা হচ্ছে আর্নিকা, চাইনা অ্যান্ড হেমামালিস। চাইনা আপনারা জানেন সবকিছুই অবসন্ন হয়ে পড়ে, ভাইটাল ফ্লুইড চলে যাবার পরে, রক্ত তো ভাইটাল ফ্লুইড চলে গেলে, আর চায়নার তো অনেক শরীরের ভাইটাল ফ্লুইড আছে, মায়েদের আছে, পুরুষ মানুষের আছে, মেয়েদের আছে, ছেলেদের আছে, সেগুলোতে চায়না ভেরি গুড মেডিসিন। তাই যখনই দেখছেন কোন একটা ব্লিডিং হওয়ার পরে খুব এক্সস্টেড হয়ে গেছে, তখন আর্নিকা, চায়না এবং হিমামালিস ব্যবহার করা যেতে পারে, বাট ইন্ডিকেশন কিন্তু আলাদা। আই এম এ ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, নেভার অ্যাপ্লাই টু মেডিসিন এট এ টাইম। বাট আপনাকে তাহলে পার্টিকুলার মেডিসিনটাকে নিতে হবে সিমটম দেখে, যেটা আর্নিকা, এটা চায়না না হেমামালিস। ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করা কিন্তু ভীষণ কঠিন। অথচ যদি একটু পড়াশুনো করেন, একবার দুবার সাহস নিয়ে এগোতে থাকেন, ক্লাসিক্যাল হোমিওপ্যাথের মতন আরাম কখনো পাবেন না। ক্লাসিক্যাল হোমিওপ্যাথ না করলে কখনোর জন্য কোনো কিওর হতে পারে না। সিমটম রিমুভ করবে, কিন্তু কিওর কিন্তু কখনো হবে না। এবার আমরা আসি যে কোন একটা জায়গায় অ্যাম্পুটেশন হয়েছে। আপনারা জানেন যে অনেক সময় পা কেটে বাদ দিতে হয়, কোন একটা ক্যান্সারের রোগীর ক্ষেত্রে হাত কেটে বাদ দিতে হয়, কিংবা কোন একটা মানুষের রেলে আঘাতপ্রাপ্ত হয়ে পা দুটো কেটে গেছে, বাট সেখানে ভেরি গুড মেডিসিন হচ্ছে নিউরোসিস আফটার অ্যাম্পুটেশন। সেখানে যে মেডিসিন গুলো বিশেষভাবে কাজ করে, নিউরোসিস আফটার অ্যাম্পুটেশন, এলিয়ানসিপা, স্ট্রাফাইসেরিয়া, ক্যালকেরিয়া ফস এন্ড ক্যালেন্ডুলা। কিন্তু স্যার কোনটার ক্ষেত্রে?
কোনটার ক্ষেত্রে কোনটা কি, কোনটা কার, মানে কোন সিমটম হলে এটা, যে কোন একটার ক্ষেত্রে যে অ্যাম্পুটেশন হওয়ার পরে তার নিউরোসিস হয়েছে। নিউরোসিস মানে কি, নিউরাইটিস হয়েছে, মানে ইনফ্লামেশন অফ দ্য নার্ভে, যন্ত্রণা হচ্ছে, নার্ভের যন্ত্রণা হচ্ছে। 4টি মেডিসিন অ্যাম্পুটেশনের পরে। সাধারণভাবে অ্যাম্পুটেশন হাঁটু থেকেই কাটা হয় বেশি, তো এগুলো এই নয় যে হাঁটু থেকে, রিস্টের থেকে কাটতে পারেন, কাটা হতে পারে দুর্ভাগ্যবশত, অথবা তার হাতের এখান থেকে কাটতে পারে, পা থেকে কাটতে পারে, কিন্তু 4টি মেডিসিন আফটার অ্যাম্পুটেশন নিউরাইটিস। একটা হচ্ছে এলিয়াম সিপা, একটা হচ্ছে স্টাফাইসেগেরিয়া, একটা ক্যালকেরিয়া ফস, আর একটা হচ্ছে ক্যালেন্ডুলা। বাট কোনটা কোনটার ক্ষেত্রে, এটা প্রশ্ন থাকবে আপনাদের। দেখি আপনারা কত প্রশ্ন করতে পারেন আমাকে আজকে, আর আপনাদের কর্তৃপক্ষ কতটা সময় দিতে পারে। আমার যে টাইমটা ছিল 25 থেকে আরম্ভ করেছি, আপনাদের 15-র পরে কিন্তু আমি ছেড়ে দেব। তো এবার দেখা যাচ্ছে যে দাঁত তোলার পরে বা কোনো একটা জায়গাতে যখন দেখছেন যে কোনো একটা কিছু পড়ে যাওয়ার পরে ফিঙ্কি দিয়ে রক্ত আসছে, বাট ইট ইজ এ ভেরি গুড মেডিসিন যে আর্নিকা। বাট দাঁত তোলার পরে যেটা, সেটা আর্নিকা, বভিস্টা, হেমামালিস, ফসফরাস আগেই বললাম। এছাড়াও ওল্ড নেগলেক্টেড অফেন্সিভ ইনজুরি, ওল্ড নেগলেক্টেড, কোনো অনেকদিন হয়ে গেছে নেগলেক্ট করা হয়েছে, ঠিক মতন সারেনি, হয়তো বাবার সুগার ছিল, আস্তে আস্তে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, সেলাই জুটছে না, আর্নিকা ইজ এ ভেরি গুড মেডিসিন। আমি আমার জীবনে সেটা দিয়ে দেখেছি। আমি যখন রাস্তাতে একটা ল্যাসাইটেড ইনজুরি হয়েছিল, নতুন রাস্তাতে সাইকেলে হড়কিয়ে গিয়ে, সেখানে আমি 6টি সেলাই পড়েছিল, 4টি সেলাই কখনো জোড়েনি। 3 মাস ধরে অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম, কিছুই হয়নি। বাট আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, আমার কি পাটা কেটে বাদ দিতে হবে, ডান দিকের পা? বলছে হ্যাঁ, কারণ তোর রোডের থেকে গ্যাস গ্যাংগ্রিন হয়ে গেছে, ছাড়বে না। তাহলে কেটে যদি বাদ দিতেই হয়, একটু হোমিওপ্যাথিক ওষুধ বলো। তা উনি আমাকে ক্যালেন্ডুলা 10টা ডোজ করে দিয়েছিলেন 30 পাওয়ারে। 6টি ডোজ খাওয়ার পরেই আর কোনো জায়গায় কোনো ঘাব বলে কোনো পদার্থ ছিল না। তাহলে যেখানে দেখা যাচ্ছে ওল্ড নেগলেক্টেড অফেন্সিভ, বাট আমি তখন খুব ব্যস্ততম প্র্যাকটিশনার ছিলাম, এবং আমাকে মোটরসাইকেল করে নিয়ে যেত 3 মাস ধরে কেউ একজন, কিন্তু জার্নি করলে এমন একটা জায়গায় কেটেছিল যে আমার বা পায়ের যে গোড়ালির যে বড় হাড়, মিডিয়াল মেলিউলাস বলে, তার উপর দিয়ে ল্যাসারেটেড ইনজুরি, নড়লেই সেলাই খসে গেছে। তাই সেক্ষেত্রেও মাত্র 3 দিনের মধ্যে, 3 মাসের রোগ 3 দিনের মধ্যে ক্যালেন্ডুলা 30 দিয়ে জিন্দেগিতে সেরে গেছে, আর কখনো কিছু হয়নি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ক্যালেন্ডুলা এমন একটা মেডিসিন, যেখানে কোন একটা ঘা শোকাচ্ছে না, সেখানে ক্যালেন্ডুলা 30 দিয়ে দেখবেন। কারণ হচ্ছে কি, আর কিছু না, ব্লাড সুগার থাকতে পারে, নেগলেক্টেড কেস থাকতে পারে, অপরিষ্কার করে রাখছে সেই জায়গাটা, ক্যালেন্ডুলা দিয়ে দেখবেন একটু বেশি ডোজে, হয়তো 5-6টা ডোজ, দিনে 2বার করে 6টা-8টা ডোজ, ভ্যানিশড। ক্যালেন্ডুলা ভেরি মেডিসিনটা যখন দেখবেন কাজ করছে না, তখন হেপার সালফটাকে দেবেন। ক্যালেন্ডুলার পরে হেপার সালফ কমপ্লিমেন্টারি, হেপার সালফের পরে ক্যালেন্ডুলাও কমপ্লিমেন্টারি। এবং আমরা ক্যালেন্ডুলা সম্পর্কে অনেক কথা শুনলাম, আমার কিছু রোগের কথাও আপনাদেরকে বললাম, যে রোগগুলো একটু আগেই বললাম, যে একটা আঙুলের, কোন একটা ভদ্রলোকের একটা আঙুলের মাথাতে নখকুনি হওয়ার পরে ওই জায়গায় প্রলিফারেশন হতেই রয়েছে এবং হাইপার সেন্সিটিভিটি, সেক্ষেত্রে হেপার সালফ দিয়েছিলাম, কাজ হয়নি। ক্যালেন্ডুলা দিতাম, দেওয়ার পরে তার আস্তে আস্তে অনেকটা ভালো। মাস 2 পরে বললাম যে স্যার, আপনি মেডিকেল কলেজে যান, আমার ভালো লাগছে না ব্যাপারটা। উনি মেডিকেল কলেজে গিয়ে ওই জায়গাটা থেকে মাংস তুলে নিয়ে পরীক্ষা করে বললো যে ইট ইজ এ ভেরি, মানে এটা যে ডাক্তার আপনাকে পাঠিয়েছে সে ডাক্তার আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আমি 2 মাস ট্রিটমেন্ট করলাম, কোথায় দোষ হবে, বরঞ্চ আমার প্রশংসা হলো যে ডাক্তার আপনাকে পাঠিয়েছে ভালো করেছে। এরপরে ফুললি ক্যান্সার হয়ে যেত। অর্থাৎ ক্যালেন্ডুলা প্রি ক্যান্সারিয়াস মেডিসিন, এটার অব্যর্থ জায়গাটা আপনাদেরকে বললাম। আমি আরেকটি মেডিসিন পড়িয়ে ছেড়ে দেব, সেটা হচ্ছে রাস্ট্রক্স। লাস্ট মেডিসিন রাস্ট্রক্স। আমার যে নির্দিষ্ট সময় ছিল
সেখান থেকে আমি 25-এ আরম্ভ করেছিলাম, তাই আমার হাতে আর 5টা মিনিট সময় রয়েছে। 50 মিনিটের একটা আমি ভাষণ দেব, 5 মিনিটের মধ্যে রাস্টক্সকে ছেড়ে দেবো। রাস্টক্স এমন একটা মেডিসিন যে স্প্রেন ইনজুরি, মচকে যাওয়া। মচকাটা কি যে কোনো প্রকারে হতে পারে। আপনি কোনো লাগেজ নিয়েছেন, কোনো ভিআইপি কোনো প্লেনে উঠবেন, পাটা হড়কে গেল, স্টেপ ফলস স্টেপ হলো, সেখানেও রাস্টক্স ভেরি কাজ করে, স্প্রেন ইনজুরি। কিন্তু রাস্টক্স সবসময় মনে রাখবেন যে এই রকম ভাবে হাত বাড়িয়ে কোনো কিছু নিতে গিয়েছিলাম, তখন যদি আমার কোনো কিছুতে স্প্রেন করে, সেটা রাস্টক্স। এছাড়াও ওভার লিফটিং করতে গিয়ে, ব্যায়াম করতে গিয়ে, ওজন তুলতে গিয়ে লেগে গেছে, সেটা পিঠের কোনো মাসেল, ট্যাপিজিয়াস মাসেল বা কোমরের মাসেল, সেটাও আপনার রাস্টক্স ভেরি গুড মেডিসিন। এবং দীর্ঘদিন ধরে ওয়েট লিফটিং করেছেন, আপনার প্রশ্ন করবেন না আমি জানি, কিন্তু দীর্ঘদিন ধরে ওয়েট লিফটিং করেছেন, মানে অনেক আগের কোনো ওয়েট লিফটিং করেছেন কিন্তু ব্যথাটা কমছে না, বাট সেই ক্ষেত্রে এরকম আরেকটি মেডিসিন আছে, সেই মেডিসিনের নাম হচ্ছে কার্বো এনিমেলিস। কার্বো এনিমেলিস পুরনো। তো আমি প্রথম যখন প্র্যাকটিস করতে আসি, তখন একজন পুলিশে চাকরি করে একজন ভদ্রলোক, তিনি 40 বছর যখন তার বয়স, বাট 20 বছর আগে, 20 বছর যখন বয়স ছিল, তখন তার এরকম তুলতে গিয়ে, ওজন তুলতে গিয়ে পিঠে একটা ব্যথা। এই 20 বছর ধরে প্র্যাকটিস মানে সারানো চিকিৎসা করছে, কোনোদিন কিছু হয় না। আমার কাছে আসার পরে বলেছিল, আমাকে চ্যালেঞ্জ নিয়েছিল, আমি তখন প্রথম 2 মাসের চেম্বার করি বিএচএমএস পাস করার পরে, যদি আপনি আমার এটা ভালো করে দিতে পারেন, আমি 1000 পেশেন্ট দেব। এবং আমি তাকে বলেছিলাম আপনাকে 3 দিন ছুটি নিতে হবে, বলেছে আমি নেব। 3 দিন সে বিছানায় পেচ্ছাপ করেছে, বিছানায় পায়খানা করেছে, এবং 3 দিনের মধ্যে 2 দিন 3 দিন বেলা আর 2 দিন রাত্রির পরে আমার কাছে এসে নমস্কার জানায় যে আপনি সত্যি একজন পেন কিলার এবং ব্যথা মারক, আপনি একজন ডক্টর। এবং 1000 পেশেন্টই আমি তার কাছ থেকে পেয়েছিলাম। সেখানে দিয়েছিলাম রাস্টক্স 1 m 2টি ডোজ, বলেই দিয়েছিলাম যে 3 দিন ছুটি নিতে হবে। তাই ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করলে আপনারা বুঝতে পারবেন, নিজে পরখ করতে পারবেন যে সিঙ্গেল মেডিসিন দিয়ে কোথায় হাই পোটেন্সি, কোথায় 50 মিলিসিমাল পোটেন্সি দেব, এই আঘাতের ক্ষেত্রে কোথায় আমি 50 মিলিসিমাল পোটেন্সি দেবো, কোথায় সেন্টিসিমাল পোটেন্সি দেবো, সেই জায়গাগুলো সবই বুঝতে পারবেন এবং শিখতেও হবে। প্রশ্ন করলে তবেই বলবো। তাহলে রাস্টক্স হচ্ছে স্প্রেন ইনজুরি, মচকানোর ওষুধ, এবং মোস্ট কমপ্লেন রিলিভ বাই মুভমেন্ট। বা রাস্টক্স এর জায়গাটা খুব সোজা, বেশিক্ষণ লাগে না। রাস্টক্স 2 মিনিটের রাস্তা। সকালে ঘুম থেকে ওঠা হোক বা উঠার পরে পা ফেলতে গেলেই তার একটা খঞ্জন অনুভূতি, একটু হাঁটার পরে, কয়েক স্টেপ হাঁটার পরেই ভালো, বেশি দূর হাঁটলে আবার তার গন্ডগোল। তার অর্থাৎ রাস্টক্স চিলি পেশেন্ট, অল ক্রিয়েশন হিট দিলে ভালো থাকে, কিন্তু সেখানে মিডিয়াম গোছের হিট লাগে। অর্থাৎ যখন প্রথম হাঁটতে যায়, তখন তার ক্ষেত্রে তার খঞ্জন অনুভূতি, যখন দুটো একটা স্টেপ হাঁটে, তখন আমাদের যে মেটাবলিজম তৈরি হয়, আপনারা জানেন যে কোনো মুভমেন্ট করলে, কোনো কাজ করলে, সেখানে এটিপি থেকে এটিপি তৈরি হয় এবং একটা তাপ উৎপন্ন হয়, ওই তাপেই তার রিলিফ হয়। আবার অনেক বেশি যখন হাঁটে, তখন বেশি পরিমাণে শক্তি ক্ষয় হয়, বেশি হিট তৈরি হয়, তখন অ্যাগ্রাভেশন করে। এইটাই রাস্টক্স এর কথা। আমি এখন ইনজুরি মেডিসিন পড়াচ্ছি, তাই আপনাদেরকে এটা বললাম। এইটা কিন্তু আর কোনো হোমিওপ্যাথিক ওষুধে এই জায়গাটাতে নেই, যে ফার্স্ট মুভমেন্ট লেমনেস, 2-4টে স্টেপের পরে রিলিফ, বেশিক্ষণ হাঁটলে তার আবার লেমনেস, তার কষ্ট, এইটা। আর স্প্রেনের ক্ষেত্রে এইভাবে কোনো ধরতে গিয়ে স্প্রেন, ওয়েট লিফটিং করতে গিয়ে স্প্রেন, এবং ভারী কোনো পদার্থ কোনো ঢাকার থেকে কোথাও যাবেন, অন্য জায়গায় যাবেন, ফল স্প্রেন হয়ে গেছে। কারণ আপনি জানেন যে রাস্টক্স এর মধ্যে সোরা এবং সাইকোটিক মায়োজম কাজ করে। আমাদের হাড়ের মধ্যে যে হাড়ের যে কাভারিং থাকে, পেরিওস্টিয়াম বলে, রাস্টক্স সেখানে ভেরি গুড মেডিসিন। তাই রাস্টক্স এর পরে ক্যালকেরিয়া ফস ভেরি গুড মেডিসিন, রাস্টক্স এর পরে রুটা ভেরি গুড মেডিসিন। এবং আমরা সেই হিসাবে রাবিং ইনজুরির ক্ষেত্রে রাস্টক্স ব্যবহার করি। রাস্টক্স আমরা যদি কোনো জায়গায় জার্নি করি, সেখানেও আমাদের রাস্টক্স ভেরি গুড মেডিসিন। অর্থাৎ কার সিকনেস এর ক্ষেত্রে রাস্টক্স ভেরি গুড মেডিসিন। কার
আন্তরিকভাবে দুঃখিত। হয়তোবা স্যার কোনো একটি বিশেষ কারণে হয়তোবা উনার নেটওয়ার্ক জনিত হোক বা যেকোনো একটা কারণে হয়তোবা উনি মানে এখান থেকে লিভ নিয়েছেন বা আ উনার অজান্তে হয়তোবা কেটে গিয়েছে। তো আমরা সকলেই একটু অপেক্ষা করি। আলোচনা মোটামুটি শেষের দিকে এসেছিল। তো আপনারা সকলেই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। যারা এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন, আপনারা ফেসবুকে একটু অপেক্ষা করুন। বিস্তারিত আপডেট আমি এখান থেকে জানিয়ে দেব। ফেসবুকে আমি আপাতত দেখতে পাচ্ছি প্রায় ২৩ প্লাস যুক্ত আছেন আমাদের সঙ্গে। তো আপনারা একটু অপেক্ষা করুন। ধৈর্য সহকারে একটু আপনারা সকলে অপেক্ষা করুন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমাদের শ্রদ্ধেয় ডক্টর সুনির্মল বিশ্বাস স্যার এসে যাবেন। তো এখান থেকে হ্যান্ড রাইজ করেছেন একজন শাহাদত হোসাইন সম্ভবত। আমি নামটা হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। এখানে হচ্ছে স্যার বলল যে রাস্টক্সের পরে রুটা এবং আরেকটা ওষুধ ভালো কাজ করে। তো আমি রুটাটা লিখতে পেরেছি, অন্যটা পারিনি ভাইয়া। ক্যালকেরিয়া ফার্স্ট। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, আমি আসলে ফোনটা কেটে গিয়েছিল। তো যাই হোক, এখানে কে যেন কি যেন বলেছেন সম্ভবত। জি ভাই, আমি উত্তর পেয়ে গেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। স্যার হয়তোবা কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন। স্যার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ডাক্তার সুনির্মল বিশ্বাস স্যার, আমরা আপনাকে হ্যাঁ, শুনতে আমার একটা ফোন এসেছিল, ওই জন্য আহ, বারবারই ফোন করছে বাংলাদেশ থেকে, সেই জন্য বারবার কেটে যাচ্ছে। তো আমার এখানে বক্তব্য শেষ করলাম। আমি রাস্টক্স পর্যন্ত পড়া পড়িয়ে। তো এবার আপনাদের প্রশ্নের পালা। আপনারা প্রশ্ন করবেন, আমি 50 মিনিটের বক্তব্য রেখেছি। ধন্যবাদ। স্যার একজন এখানে প্রশ্ন আকারে লিখে দিয়েছেন, যদি কানে আঘাত লাগে এরপর রক্তক্ষরণ না হয়, শুধু ব্যথা হয় এবং এরপরে কানের পর্দার সাথে সাদা অংশে দেখা যায়, সাথে কানে সুরসুর করে ও চুলকোয়, এই সম্পর্কে আমি ঠিক শুনতে পাচ্ছি না। স্যার আপনি আমাদের এই মেসেজিং অপশনটাতে যদি একটু দেখেন, কৌশিক রয় নামের একজন প্রশ্ন করেছেন যে যদি আহ, কানে আঘাত লাগে এরপর রক্তক্ষরণ হয়। ও সরি সরি, এখানে আমি দেখতে একটু ভুল হচ্ছে। যদি কানে আঘাত লাগে এরপর রক্তক্ষরণ না হয়। সুনির্মল বিশ্বাস স্যারের ফোনে হয়তো বা একাধিক ফোন আসছে। কৌশিক রয়, আপনি একটু লেখাটাকে কপি করে পুনরায় একটু সেন্ড করার চেষ্টা করুন, হ্যাঁ? হ্যাঁ, এখানে হ্যাঁ, আমি আর শুনতে পাচ্ছি। এবার বলুন, আপনারা স্যার কেউ প্রশ্ন করুন। আমি জি আমার জি বক্তব্য শেষ হয়ে গেছে। হ্যাঁ স্যার, এখানে যে প্রশ্নটা উপস্থাপন করেছে সেটা হচ্ছে যদি কানে আঘাত লাগে এরপর রক্তক্ষরণ না হয়, শুধু ব্যথা হয় এবং কানের পর্দার কাছে সাদা অংশ দেখা যায়, সাথে কানে সুরসুর করে ও চুলকোয়, এই সম্পর্কে বলবেন। মানে উনি কানের হ্যাঁ, রক্তক্ষরণ না হয়, ব্যথা থাকা অবস্থায় এবং কানের টিম্পানিক মেমব্রেনটা সম্পর্কে হয়তোবা বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, একদম ভালো প্রশ্ন। একটাই একটাই কথা, এটা রুটা। এই মেডিসিনটাকে আপনি রুটা দেবেন, রুটা 200 দেবেন কার্টিলেজের উপরে। বা যদি কোনো এরকম আঘাত লাগে, সিঙ্গেল মেডিসিন, কেউ কানে চড় মারুক বা কানে কোনো খুব দ্রুত কোনো একটা বাজ পড়ুক, মানে বাজ নয়, মানে সাউন্ড এসে গন্ড হোক, রুটা ভেরি গুড মেডিসিন। স্যার নেক্সট। স্যার নেক্সট আমারই একটা আর কি, যেহেতু কানের কথাটা আসলো, কানের টিম্পানিক মেমব্রেনটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। যদি এটা কারো একদম পুরোপুরি ছিদ্র হয়ে যায়, সেটা কি ভালো হওয়ার সম্ভাবনাটা থাকে? হ্যাঁ, ঠিক বলেছেন। যদি 6 মাসে আমি ভালো করেছি 4টে কেসে। যদি কারোর দেখা যাচ্ছে টিম্প্যানিক মেমব্রেন ফুটো হয়ে যায়, বিশেষ করে জল ঢোকে, তারপরে প্রথম দিকে আমরা যে ট্রিটমেন্টটা নেগলেক্ট না করে, তাহলে আস্তে আস্তে ওইটা কি হয়, আস্তে আস্তে ওটা ফুটো হয়ে যায়, জিল হয়ে যায়, ফুটো হয়ে যায়। এক্ষেত্রে ভেরি গুড মেডিসিন হচ্ছে বাইকেমিক ট্যাবলেট ক্যালিমিউর 6x। একটানা 14 দিন, দিনে 3 বার করে খাবেন, আবার 7 দিন অফ করে দিয়ে আবার দিনে 15 দিন ধরে খাবেন। অব্যর্থ মেডিসিন ক্যালিমিউর 6x। পরে ওকে থুজা দিতে পারবেন যদি চুলকানি থাকে। স্যার চুলকানি থাকলে থুজা, কিন্তু স্যার যদি একটু এই টিম্পানিক মেমব্রেনটা সম্পর্কে যদি কোন কোন মেডিসিন গুলোতে আপনার সফলতা ছিল যদি একটু। টিম্প্যানিক মেমব্রেনে যদি আঘাত চোট লেগে ফেটে যায়, সেখানে রুটা ভেরি গুড মেডিসিন।
আর যদি টিম্পানিক মেমব্রেনের কোনো রকম কোনো এরকম ইরাপশন কিছু ঘাটা হয়ে এরকম ফেটে যায়, সেখানে ক্যালিমিউর 6X বাইকেমিক ট্যাবলেট আমার ভীষণ কাজ করেছে। এছাড়াও আমরা টিম্পানিক মেমব্রেনের উপরে আমার এই দুটো মেডিসিনের বেশি কখনো লাগেনি। একটা হচ্ছে ক্যালিমিউর 6X, একটা হচ্ছে যে রুটা। এই দুটো মেডিসিন কখনো কখনো কনস্টিটিউশনালি সালফার লাগে, কারণ টিম্প্যানিক মেমব্রেনের যে জায়গাটাকে আমরা দিচ্ছি এটা এক্সটার্নাল ইয়ারের মধ্যে পড়ে, এটা সরিক মায়োজোম, তাই অ্যান্টিসরিক হিসাবে সালফার লেগেছে। অর্থাৎ ক্যালিমিউর 6X, রুটা এবং সালফার এই তিনটে মেডিসিনের মধ্যে সীমাবদ্ধ থাকে। ডান হাত, হ্যাঁ প্রশ্ন, ডান হাত। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমি প্রশ্নগুলো আর কি দেখছি সকলের গুলো, যেহেতু সঞ্চালনে রয়েছি। তো এখানে মোহাম্মদ হাসান আলী প্রশ্ন করেছেন, 28 বছর আগে ভলিবল খেলতে গিয়ে বাম হাতের কবজি মচকে গিয়েছিল, এখনো প্রতি শীতে তীব্র ব্যথা করে, কি চিকিৎসা হতে পারে স্যার, যদি একটু বুঝিয়ে দিতেন। হ্যাঁ, এখানে এই যে অনেক বছর আগে ওটা আপনার মচকা লেগেছিল, সেই যে ডান হাতের, আপনি এখানে রাস্টক্স 200 খান, রাস্টক্স 200 4টে ডোজ খান। আর যদি মনে করেন যে আমি দুদিন একটু বিশ্রাম নেব, তাহলে রাস্টক্স ওই 30-40 কাজ করবে না, মিনিমাম 1M 2টো ডোজ খান। একটা 60 ml জলের ভিতরে, পানির ভিতরে 20 সাইজের 2টো বড়ি দেন, দিয়ে আপনি 2টো ডোজ করে 30 ml করে পরপর দুদিন সকালে খান। আমি শিওর যে কাজ হবে। এই যখন অনেক দিন হয়ে যায় তখন তার সিট অফ দা অ্যাকশনটা অনেক গভীরে চলে যায়, সেইখানে দেখা যায় একই মেডিসিন 1M দিয়ে কাজ করছে, বাট এখানে 30-200 দিয়ে কাজ হয় না। আমি যেটা আপনাদেরকে একটু আগেই যেটা দেখালাম, বুঝালাম যে রাস্টক্স 1M দেওয়ার পরে 3 দিন 3 রাত্রি পায়খানা করেছে বিছানায়, তারপরে তার সম্পূর্ণ ভালো হয়ে গেছে এই জায়গাটা। জি স্যার, চলে যাচ্ছি তাহলে আমরা পরবর্তী প্রশ্নে। আর ফেসবুক থেকে যে সমস্ত দর্শক শ্রোতা রয়েছেন, আমি আপাতত দেখতে পেলাম যে 531 জনের মতো যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে ফেসবুক থেকে। তো আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আর হচ্ছে অথবা হোমিও অনুশীলনের পেজে কিংবা প্রোফাইলে পাঠিয়ে দিতে পারেন। আর গুগল মিট থেকে এখানে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই মেসেজ অপশনে গিয়ে প্রশ্ন করুন, কারণ এখানে জনসংখ্যা বেশি, সকলে যদি কথা বলা শুরু করে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। তো এরপর কামাল উদ্দিন প্রশ্ন করেছেন, ডান হাত ডান পাশে জিহ্বা অবশ হয়ে যায়, তাহলে কি সমাধান একটু বলবেন স্যার। ডান হাত ডান পাশে অবশ হয়ে যায়? হ্যাঁ, জিহ্বা জিহ্বা অবশ হয়ে যায়, ডান হাত ও ডান পাশে জিহ্বা অবশ হয়ে যায়, তাহলে কি সমাধান? এটা সম্ভবত প্যারালাইসিস জাতীয় কিছু একটা হবে হয়তোবা। হ্যাঁ, এক্ষেত্রে আপনার তো এখানে ডান দিকের জায়গাটা থেকে আমরা তো কস্টিকামের কথা ভাবি, বাট আমরা এক কথায় কস্টিকাম ভাবি। যদি দেখেন যে কস্টিকামের আপার এক্সট্রিমিটিতে আপনার প্রচুর পরিমাণে ওয়ার্ডস থাকে, যদি আপনার সিঙ্গেল পার্টে দেখতে পাচ্ছি যে সিঙ্গেল পার্টে প্যারালাইসিস রয়েছে, সিঙ্গেল পার্টে প্যারালাইসিস এবং গ্যাজুয়ালি আস্তে আস্তে বেড়েছে, এই জিনিসগুলো থাকে। এবং আপনার যদি একদম পরিমাণে মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছা না থাকে, আপনি যদি চিনি পেশেন্ট থাকেন, আপনি যদি সিম্প্যাথি ফর সাফারিং অফ আদার হন, যদি পারিবারিক কোনো অশান্তিজনিত কারণ আপনার মনের মধ্যে প্রচন্ড রয়েছে এবং আপনি অন্যকে উপকার করেন, তার বিনিময়ে যদি আপনি 10% কিছু স্যাটিসফ্যাকশন বা রিটার্ন না পান, তাহলে আপনি তার সঙ্গে কোনোদিন তাকিয়েও কথা বলেন না। এই রকম যদি জায়গাগুলো থাকে তাহলে আপনি সেক্ষেত্রে কস্টিকাম অবশ্যই ব্যবহার করতে পারবেন। এখানে আমাদের সঙ্গে ফেসবুকে আসলে অনেকে যারা কমেন্ট করেছেন, তো বা অনেকে কমেন্ট করেছেন, আসলে আমরা অপ্রাসঙ্গিক প্রশ্নগুলোতে যাব না, আমরা একটু দয়া করে শারীরিক আঘাতের ব্যথাগুলোতে যাব। তো এখান থেকে নাহিদা সুলতানা রুমি, উনি সরি নাহিদা ইসলাম রুমি, উনি বলেছেন যে আমার বাসে উঠলে বমি হয়। তো আশা করছি যে পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে উত্তর দিব, কারণ আমরা অপ্রাসঙ্গিক কোনো বিষয়ে যেতে চাচ্ছি না। হ্যাঁ, বাসে উঠলে বমি হয়, বাসে উঠলে বমি হয়, এটা তো আপনারা বুঝতে পারছেন যে অনেক মেডিসিনে আছে, একটু আগেই বললাম যে ককুলাস ইন্ডিকাস, এটা হচ্ছে স্পেসিফিক ওষুধ, এটা আমরা দিই। কিংবা যদি দেখবেন যে আপনার বাসটা কিভাবে চলছিল, কোন রোডে চলছিল, যদি দেখতে পাচ্ছেন যে খুব ঝাঁকি 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 দিয়ে চলছে যে কোনো এবড়ো খেবড়ো রাস্তায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সারা জায়গায় জার্কিং লাগছে, এক্ষেত্রে রাস্টক্স ভেরি গুড মেডিসিন। আর যদি দেখছি যে এমন জার্কিং লাগছে যে মাথাতে, ওই যে একটু আগেই দেখলেন না, ওই একটু আগেই আমি আপনাদের বললাম যে বমি লাগার কারণ হিসাবে মাথাতে যখন হয় তখন আমরা কনটিউশন কনকাশন, প্রথমে কনটিউশন, তারপরে কনকাশন, তারপরে ল্যাসিরেশন,
এখানে হাইপেরিকামের কথা আমরা খুব বেশি মনে করি, আর্নিকা দিয়ে হাইপেরিকাম দিতে পারেন, সেক্ষেত্রে আর্নিকা আসতে পারে যে বাসে উঠলে বমি হয়, কিন্তু সেখানে সোল ল্যাম্প ব্রুস ফিলিং অল ওভার দা বডি এই জায়গাটা থাকবে, মনে হয় যে খঞ্জন অনুভূতিকে পিটিয়ে দিয়েছে এই জায়গাটা। আর রাস্টক্সের ক্ষেত্রে কি হবে যে সারা শরীরে ব্যথা, নড়াচড়া করলে একটু ভালো থাকছি, একটু যেই হাঁটছি তারপরে আবার ভালো হয়ে যাচ্ছে গা হাত পা, আবার খানিকক্ষণ বসলে গায়ে ব্যথা লাগছে। এই যে বেসিক যে জিনিসগুলো রাস্টক্সের, এই রাস্টক্স হতে পারে, আপনার আর্নিকা হতে পারে, হ্যাঁ আপনার হাইপেরিকাম দিয়ে আর্নিকা হতে পারে, ইত্যাদি ওষুধও আসতে পারে। এছাড়া বাসে উঠে বলেছেন যে বাসে উঠলে যদি গন্ডগোল, এই তিনটে মেডিসিনের মধ্যে সীমাবদ্ধ রাখেন, আর্নিকা, রাস্টক্স, ককুলাস। ঠিক আছে, অন্য কোশ্চেন। অনেকেই অপ্রাসঙ্গিক অনেকগুলো প্রশ্ন করেছে, তো আমি অপ্রাসঙ্গিক গুলোতে যাব না। আমাদের সময় বাংলাদেশি সময়ে 11টার মধ্যে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। তো এখন এখানে যে প্রশ্ন করেছেন, তো আমি একটু বেছে বেছে প্রশ্নগুলো নিচ্ছি। আহ সাদাত আল মাহিন উনি প্রশ্ন করেছেন, স্যার ডান হাতের শোল্ডার পেইনের জন্য কোন মেডিসিনকে ব্যবহার করতে পারি? হ্যাঁ, ডান হাতের শোল্ডার পেনের জন্য দুটো মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যে ডান হাতের শোল্ডারের জন্য যখন এই 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 ডেল্টয়েড মাসেলটা যেখানে গিয়ে ইনসারশন করছে, এরকম জায়গায় দেখিয়ে দিচ্ছি আমি, এরকম জায়গায় যদি ব্যথা হয় তাহলে স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিস, আর যদি সারা জায়গাটায় ব্যথা হয় তাহলে আমরা ম্যাককা ব্যবহার করতে পারি। নেক্সট। জি স্যার, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তাসকিয়া তুবা উনি এখানে কমেন্ট করেছেন, 2 বছর বয়সে ডান হাত ভেঙে গেছিল, এখন ডান হাত দিয়ে লিখতে বা কাজ করলে মাঝে মাঝে ব্যথা হয়, কি চিকিৎসা নিতে পারি? তার আগে স্যার আমি একটু একদম বলছি যে আপনারা দয়া করে যারা আছেন পরামর্শ ছাড়া বিস্তারিত না বুঝে কেউ ভুল ক্রমে ওষুধ খাবেন না, এই না, কাজটা আচ্ছা এখানে খুব ভালো কথা বলেছেন আপনি। এখানে দেখবেন যে আপনার যে হাতের যে ব্যথা করে দীর্ঘদিন, এখানে এক্সরে ওই হাতের মধ্যে যখন লিখছেন না তখন ওর মধ্যে এই দুটো জিনিসের কর্করণী ভাব থাকে, এই যে এরকম একটা সাউন্ড, এরকম সাউন্ড যদি আসে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এটা কি বুঝছেন যে উপর দিকে পালিশ করা, ভিতর দিকে হাড়ের ডিপ জায়গাটাতে ফাটা, তাহলে সেই হাঁটার সময় একটা কর্করের শব্দ হয়, তাহলে সেখানে সিম্ফাইটাম দিতে পারেন। সিম্ফাইটাম দিয়ে ক্যালকেরিয়া অনেক পরে তারপরে বাইকেমিক ট্যাবলেট ক্যালকেরিয়া ফস দিতে পারবেন, ভালো হয়ে যাবে। আর যদি দেখছেন যে এরকম যে আপনার এই অনেকদিন পরে হাতে লিখতে গেলে, ঠিকই তো এক্সরে করার পরে হাতে ফেটে গেছিল, এখন লিখতে গেলে একটু বাতের ব্যথা পরিণত হয়ে গেছে, বাট এই বাতের ব্যথাটা ক্ষেত্রে আমরা কি ওষুধ দেব? তো এই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে এই অনুভূতিগুলো থাকে কিনা, যে লিখতে লিখতে সোর লেম ব্রুস ফিলিং, একদম দেখা যায় থ্যাতলানোর মতন অনুভূতি হয়ে গেছে, সোর টাটানো যুক্ত সোর লেম ব্রুস ফিলিং হয়ে গেলে আর্নিকা একটু হাইপোটেন্সি দেন। অতএব আর্নিকা, সিম্ফাইটাম, এবং যদি দেখতে পাচ্ছেন যে আপনার যে কারণটা ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা ইজ এ ভেরি গুড মেডিসিন সেক্ষেত্রে, বাট ক্যালেন্ডুলাটা দেখতে হবে যে আপনার যেটা ফেটে গিয়েছিল সেই সময়টাতে আপনার যখন কিরম ধরনের ইনজুরিটা হয়েছিল, ল্যাসারেটেড ইনজুরি উইথ ফ্র্যাকচার, তাহলে ক্যালেন্ডুলা ব্যবহার করবেন। তিনটে মেডিসিন, ক্যালেন্ডুলা, আর্নিকা, সিম্ফাইটাম, তারপর ক্যালকেরিয়া ফস সহযোগী হিসাবে বাইকেমিক ট্যাবলেট সিঙ্গেল ব্যবহার করতে পারবেন। নেক্সট। স্যার এর পরবর্তীতে ফেসবুক থেকে আমাদের সঙ্গে জেসমিন খান জেসি উনি একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে বাম হাতের শোল্ডার থেকে উপরের বাহুতে ব্যথা কি মেডিসিন আসতে পারে? তো আমাদের সময় মোটামুটি শেষের দিকে, আমরা বাকিগুলোর উত্তর পরে দিব, তো সকলেই প্রশ্ন করুন, স্যার উত্তর দিবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা ডান হাতের, আমরা তো এখানে এই প্রশ্নটাই শেষ। আমার একটু ফোন আসছে বারবার। ডান হাতের শোল্ডার থেকে উপরের দিকে ব্যথা যাচ্ছে, স্যার বাম হাতের বাম হাতের শোল্ডার থেকে কাঁধ থেকে উপরের দিকে ব্যথা গোজ আপওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্ড ডিরেকশন। ইট ইজ এ ভেরি মাচ আনকমন পিকুলিয়ার সিম্পটম। যে কোনো জায়গায় এই লোয়ার এক্সট্রিমিটি বা আপার এক্সট্রিমিটিতে আপওয়ার্ড ডিরেকশন যখনই এরকম ব্যথা আসবে, ভেরি গুড মেডিসিন হচ্ছে লেডাম্পল। আমরা লেডাম্পল 30 দেবেন। লেডাম্পলের একটা ডিরেকশনই হচ্ছে, এটা আনকমন, সব জায়গাতে নিচের দিকেই ডিরেকশন হয়, কিন্তু যেখানে লেডাম্পলের ডিরেকশন লোয়ার এক্সট্রিমিটি আপার এক্সট্রিমিটিতে আপওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, তাহলে আমরা এখানেই থাকুন। আমরা দরকার হয় আর একটা পার্ট বেশি করব। আমরা 4টি মেডিসিন করলাম। পরের দিন আমরা না হয়, যেহেতু কোশ্চেন দেখে বুঝে নিয়েছি যে অনেকে খুব সুন্দর কোশ্চেন করছেন, তো সেক্ষেত্রে আমরা না হয়
পার্ট 2 পার্ট 3 পর্যন্ত করব। আজকে এই বলে আমার বক্তব্য আমাদের শেষ করি। আমাদের আপাতত পরিকল্পনা রয়েছে পার্ট 2 পর্যন্ত করার জন্য। তো এখান থেকে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একটু আমি জানিয়ে দিচ্ছি। এবং পার্ট 2 পরবর্তী সোমবার বাংলাদেশি সময় রাত 9:45 থেকে রাত 11টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তো ফাহিমা হায়দার, সাইফ, তারপর হচ্ছে এমডি সেলিম রেজা, জেনেটিক হোমিওপ্যাথি, তারপর হচ্ছে আহ, বিকাশ সাহা, তারপর হচ্ছে রেদওয়ান আহমেদ, আব্দুল্লাহ আল মাহাদি, তারপর হচ্ছে কামাল উদ্দিন, শাহাদত আল মাহিন, যারা সকলেই আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত রয়েছে। আপনাদের প্রশ্নগুলো আমি নোট করে রেখেছি। পরবর্তী ক্লাসগুলোতে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সময় আমাদের হয়ে গিয়েছে। যারা আমাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি।